এমনি ট্রেলারটা দেখলে নগৌড়া করে? হ্যাঁ দেখেছি, কেমন লেগেছে? ভালো লেগেছে। আচ্ছা, কৌশিক দা কেমন, গিরিশ ব্রাত্য বসুকে কেমন লেগেছে? আমাকে প্রথম ওই ছবির জন্য গিরিশ করতে বলা হয়েছিল আগে। আচ্ছা, হ্যাঁ, তখন আমি আর করতে পারিনি। এটা তো অনেক বছর ধরে প্ল্যানিং। পরে যখন আমি রামকে হ্যাঁ বললাম, আমাকে শ্রী ফোন করে জিজ্ঞেস করে তুমি ওটা করলে না এটা করলে, আমি তখন হয়নি, এবার হলো, আর কি করা যাবে। কিন্তু আমি জানি না কিভাবে এখানে গিরিশ আসবেন। ব্রাত্য খুব দক্ষ একজন অভিনেতা এবং আমি মনে করি খুব এই সময় খুব ইম্পর্টেন্ট একজন, মানে কি বলবো, বিনোদন জগতের লোক, রাজনীতি বাদ দিয়ে বলছি। ব্রাত্য চিরকাল মানে ওর যে সমস্ত নাটক লিখেছে বা ওর যে শিক্ষা, যে মেধা, ব্রাত্যর পাণ্ডিত্য, এইগুলো যারা জানেন তারা জানেন। হ্যাঁ, এবং সেটা ঈর্ষার, মানে আমি খুব ঈর্ষা করি তো বটেই। এবং সেখানে ও নিজে ছবি করছে, এত কিছু করবার পর একটা মন্ত্রিত্ব কম চাপ নয়, তারপরে যে কাজগুলো করে, আমার মনে হয় গিরিশ ঘোষকে অন্যভাবে ইন্টারপ্রেট করবে। ঠিক, শ্রী তো একটু অন্য ধরনের ভাবনা চিন্তা সেরকম। তোমার কেমন লেগেছে? মানে আমি বলছি যে তোমার বিনোদিনীর সঙ্গে এই বিনোদিনী এক বছরে মানুষ একটু, আমি এইটাই বলতে চাইছি যে বিনোদিনী প্রথমত, মানে এটা সংবাদ মাধ্যমই করেছে জিনিসটা। সৃজিত বিনোদিনী তো বানাচ্ছে না, চৈতন্য বানাচ্ছে। পার্ট আছে ছোট্ট ট্রেলার। হ্যাঁ, মানে সেটা মানে ট্রেলার আমি খুব একটা বেশি কিছু দেখতে পাইনি বিনোদিনী, সেটা একটা অন্য টপিক অলটুগেদার। বাট বিনোদিনী দাসী তো বানাচ্ছে না। বিনোদিনী দাসী হলে তাহলে আমি একটা কমেন্ট করতে পারতাম। এটা চৈতন্য মহাপ্রভুর মধ্যে আমার যেটা মনে হচ্ছে যে তিন রকম, মানে একটা রিয়েল চৈতন্য দেখানো হচ্ছে, একজন বলতে পরিচালিকা চৈতন্যের উপর সিনেমা করতে যাচ্ছে, তিনি রিসার্চ করতে যাচ্ছেন, যেটা ঈশা সাহা বোধহয়, এবং গিরিশ ঘোষ লেখা নাটক চৈতন্য লীলা। তো চৈতন্য কবে কবে কোথায় কোথায় বাংলার হিস্টোরিক্যাল ম্যাপে ইম্পর্টেন্ট হয়ে উঠেছিল, সেটা নিয়ে বোধহয় লৌহ গৌরাঙ্গের নাম রে, এটা আমার মনে হয়েছে টিজার দেখে, ইফ আই এম নট মিস্টেকেন। তো সেই জায়গাটা থেকে বিনোদিনী is probably a small part of a large canvas. এটা খুব ইন্টারেস্টিং ফরম্যাট একটা আসলে। এই ফরম্যাটটা ধরো তুমি, আমি কতগুলো ছবি বলি, যদি ধরো রং দে বাসন্তী, যারা অভিনয় করছে তারাই ওই স্বাধীনতার গল্পগুলোর মধ্যে থাকছেন। যেমন ধরো আমি আমার ছবির কথা বলি, আরেকটি প্রেমের গল্প ধরো, খুব সুন্দর এই ডকুমেন্টেশনটা আজকে মাঝখান থেকে আমরা চপল ভাদুরীর গল্পে চলে যাচ্ছি, সেখান থেকে তার সেকেন্ড লেয়ারে চলে যাচ্ছি, চপল ভাদুরী যে চরিত্রগুলো অভিনয় করছেন সেই চরিত্রগুলোতে। সৃজিতের ছবি ধরো না, যদি জাতিস্বর ধরো, যদি তোমার ছবিতে আরেকটা ইউনিক ছিল, যেটা মানে যিনি তার রিয়েল লাইফ অ্যান্ড হোয়াট এভার, উনি নিজে অভিনয় করছেন, হ্যাঁ, সেটাও তো একটা প্লাস। এবং সেটা ওনার প্রেজেন্সে আরেকজন অভিনয় করছেন, ডিরেক্টর, মানে ওই সেই চলে গেল ওই চরিত্রটাতে। এমনকি সৃজিতের ছবি ধরো, তুমি জাতিস্বরে ধরো, জাতিস্বরে যে ফিরে আসা, আরেকবার অন্যভাবে ফিরে আসা তার জীবনে, সেইটা মানে সৃজিতের ক্রাফটের প্রতি আমার অত্যন্ত আস্থা আছে এবং আমি মনে করি ও একটা নতুন কিছু এর মধ্যে নিশ্চয়ই করবে। আমিও তো এক সময় নটি বিনোদিনী বানাবো ভেবেছিলাম, জানো তো। হ্যাঁ, তা আমি বানাবো, কথাও হয়ে গেছিল, তো সৃজিত বললো ওটা আমি বানাবো, তুমি করো না। আচ্ছা, তুই তো বানাবি নটি বিনোদিনী, হ্যাঁ, করে একটা বার ডান্সারকে নিয়ে বানাবি, যে এখন ডান্সার, সেই রিইনকার্নেশন অফ নটি, এরকম করে একটা কিছু করবি তো তুই। আমি তার থেকে আমি অথেন্টিক বানাতাম, রামকৃষ্ণ মিশনের ছিলাম, আমার বানাতে দে না, আমি বানাবো। আর ঠিক আছে, তুই বানা। কৌশিকদা সিট মুখার্জির কথা তাহলে শোনে, দুবার শুনলো আর কি। তুমি কাকে বিনোদিনী করছিলে ভাবছিলে তখন? না, তখন কিচ্ছু ভাবিনি, কিচ্ছু ভাবিনি। বিনোদিনী আমি ছবি মানে তখন আমি খরাজদাকে নিতাম।